গতকালকে আমি খুব ইন্টারেস্টিং একটা মেসেজ পেয়েছি আমার ইনবক্সে। সেটা হলো আমাকে একজন জিজ্ঞেস করেছে যে, "ভাইয়া ইভেন্টস আর প্যারামিটারস এই দুটোর মধ্যে কানেকশনটা কি? মানে ইভেন্টস আর প্যারামিটারসটা যদি আমাকে আরেকটু ভালোভাবে বুঝাইতেন।" সো আমি ভাবলাম তাহলে এই বিষয়টা নিয়ে আমি একটু এই ভিডিওর শুরুতে একটু ভালোভাবে ক্লিয়ার করি যাতে আপনাদের যারা কনফিউশন আছেন তাদেরও বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। দেখেন ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে হচ্ছে কোনো কাজ অর্থাৎ এমন কোনো একটা জিনিস যে জিনিসটা আপনার বিজনেসের জন্য ইম্পোর্টেন্ট। আপনি জানতে চান যে এই জিনিসটা আমার বিজনেসটাকে কি ইমপ্রুভ করবে এবং আরো বেশি ভালো সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। যেমন ধরেন যে আপনার বিজনেসে কত সেলস হলো, হ্যাঁ? সেলস হচ্ছে যদি আপনি ইভেন্ট, এটা একটা ইভেন্ট হিসেবে সেলসকে কাউন্ট করেন, তাহলে ইভেন্টের প্যারামিটার গুলো কি? প্যারামিটার হচ্ছে ইভেন্ট সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। দেখেন এই সব হচ্ছে তো একটা টুল, তাই না? এগুলো একটা টুল, সো এইগুলোর নিজস্ব কোনো সক্ষমতা নেই যে নিজের মতন করে সবকিছু সেটআপ করে এরা নিবে বা বুঝে নিবে। এদেরকে আপনি যত ভালোভাবে সেটআপ করবেন, যত ভালো করে কনফিগার করবেন, যত ভালো করে বুঝাই দিবেন, এরা তত ভালো বুঝবে। সো ধরেন যে আপনি সেলসটাকে যদি একটা ইভেন্ট হিসেবে ধরেন, তাহলে এখানে প্যারামিটার হিসেবে আপনি ধরতে পারেন যে আপনার কোন প্রোডাক্টটা সেলস হচ্ছে, কোন আইটেমটা সেল হচ্ছে, সেই আইটেমের নাম কি, সেই আইটেমের কোড কি, যেটা ওই পার্টিকুলার ইভেন্টটাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে। যেমন ধরেন আমি যদি আরো একটু ইজি আপনার জন্য করি, আমি পেজ ভিউকে আমি ইভেন্ট হিসেবে নিলাম। এখন তাহলে ইভেন্ট প্যারামিটার হতে পারে যে পেজ টাইটেল, মানে যে পেজটা ভিউ হয়েছে ওই পেজের টাইটেলটা কি, পেজ ইউআরএল মানে যে ইউআরএল, যে পেজটা ভিউ হয়েছে ওই পেজের ইউআরএলটা কি, এইগুলো হইতে পারে ইভেন্ট প্যারামিটার। সংক্ষেপে বললে ইভেন্ট হচ্ছে কোনো অ্যাকশন বা এমন কোনো জিনিস যেটা আপনাকে আপনার ইউজারের সাথে খুব ভালোভাবে ইন্টারেক্ট হয় আপনার ওয়েবসাইটের ভিতর। আর প্যারামিটার হচ্ছে ওই পার্টিকুলার অ্যাকশনটাকে আরো ভালোভাবে ট্র্যাক করতে, আরো ভালোভাবে ডিটেক্ট করতে যে বিষয়গুলো, যে এক্সট্রা যে তথ্যগুলো কাজ করে, সেটা হচ্ছে ইভেন্ট প্যারামিটার। সো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস করতে যাচ্ছি। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম GA4 এ আপনি কিভাবে নিজের জন্য একটা কাস্টমাইজড ইভেন্ট তৈরি করবেন। কিন্তু ইভেন্ট তৈরি করলেই তো কাজ শেষ হয়ে যাবে না, তাই না? সো আমরা আজকের ভিডিওতে সেই এক্সট্রা বিষয়টাই খেয়াল করব যে সেই ইভেন্টের সাথে কিভাবে এক্সট্রা তথ্যগুলো, মানে এই প্যারামিটার গুলো আসে। মানে একটা ইভেন্ট ক্রিয়েট করলেন, একটা ইভেন্ট ক্রিয়েট করার পরে ওই রিলেটেড যে প্যারামিটার্স গুলো আছে এটা আপনার ভাবতে হবে না, এগুলো আপনি অটোমেটিক ভাবে পেয়ে যাবেন এবং আমি সেটা আজকের ভিডিওতে দেখাবো। মানে প্যারামিটার্স গুলো অ্যাকচুয়ালি সেগুলো রিপোর্টে আপনি কিভাবে দেখবেন এবং আরেকটু যে এক্সট্রা কি কি করতে হবে সেগুলো দেখার জন্য এটাই হচ্ছে আমি আজকের ভিডিওতে আপনাকে দেখাবো। সো চলুন শুরু করা যাক। সো আমরা ইভেন্ট প্যারামিটারস বিষয়টাকে, যেটা আগের ভিডিওতে ইভেন্ট প্যারামিটারস এর কথা আমি বলেছিলাম, সেটা যদি সহজ করে আমি আরো একবার বলি আপনাকে, যে একটা ইভেন্ট যখন ফায়ার করে সেই ইভেন্টের সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও সেখানে অ্যাড হয় বা সেখানে আসে। আর এই এক্সট্রা ইনফরমেশন গুলো যেটা ওই পার্টিকুলার ইভেন্টটাকে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করে সেটাকে বলা হয় প্যারামিটারস। যেমন আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে ভিডিও স্টার্ট ইভেন্ট, অর্থাৎ ভিডিও স্টার্ট ইভেন্টটা যখন ফায়ার করে তখন সাথে সাথে আপনার এই টাইপের প্যারামিটার গুলো আসে যে ভিডিও টাইটেল, অর্থাৎ কোন ভিডিওটা আসলে দেখেছে, কোন ভিডিওটা আসলে স্টার্ট হয়েছে, ইউজার কোন ভিডিওতে আসলে ক্লিক করেছে, ভিডিও টাইটেল একটা প্যারামিটার হতে পারে, মানে কোন ভিডিও প্লে করলো ইউজার, সেটা অ্যাকচুয়ালি। কিন্তু এই যে প্যারামিটার গুলো, এই প্যারামিটার গুলো থাকলেই শুধু হবে না, ঠিক আছে? সো সেটাকে আপনার যে 4 আছে অর্থাৎ গুগল অ্যানালিটিক্স 4 এও রেজিস্টার থাকতে হবে অথবা রেজিস্টার করতে হবে, তাহলেই আপনি এই পার্টিকুলার বিষয়গুলো রিপোর্টে দেখতে পাবেন। সো এই যে রেজিস্টারের পদ্ধতি, এই রেজিস্টারের পদ্ধতিটাই আজকে আমরা শিখবো যে কিভাবে আপনি যদি কোনো ইভেন্ট প্যারামিটার GA4 এর রেজিস্টার না থাকে সেটাকে কিভাবে রেজিস্টার করবেন, আর যদি রেজিস্টার থাকে সেটা কিভাবে আপনি দেখবেন, ঠিক আছে? ওকে। সো এই যে ইভেন্ট প্যারামিটার রেজিস্টার করা এই বিষয়টা ঢোকার আগে আমরা ২ টা বিষয় নিয়ে আরেকটু কথা বলতে চাই। সেটা হচ্ছে ডাইমেনশন আর মেট্রিক। একটু রিকল করি আমরা এই বিষয়টাকে। প্যারামিটার রেজিস্টার করার আগে এই বিষয়গুলা রিকল করা অনেক বেশি জরুরি। দেখেন, ডাইমেনশন হলো গ্রুপ অফ ইনফরমেশন, হ্যাঁ? যেটা সবসময় টেক্সট বেসড হয়ে থাকে। যেমন কেউ কোনো পেজে যখন আসে, সেই পেজের টাইটেল কি হতে পারে, বা সেই পেজে সে কিভাবে ল্যান্ড করলো, কোন ওয়েতে, কোন চ্যানেলটার থ্রুতে সে ল্যান্ড করলো, মানে সে কি গুগলের থ্রুতে এসেছে নাকি সে ইয়াহু, বিং,
Facebook এর মাধ্যমে এসেছে। এগুলোকে বলা হয় ডাইমেনশন। ঠিক আছে? যেগুলো হচ্ছে নরমালি টেক্সট বেসড হয়, যেগুলো একটু বড় হয় সেগুলা। আর মেট্রিক হলো বেসিক্যালি নাম্বার, সংখ্যা। যেমন আপনার ওই পার্টিকুলার পেজে কতজন এসেছে, ওই পার্টিকুলার পেজটা কতবার ভিউজ হইছে, কতবার ওই পার্টিকুলার পেজটা আ যে CTA বাটনটা আছে সেই বাটনটায় ক্লিক হইছে, এই বিষয়গুলোই বেসিক্যালি মেট্রিক। সো এরপরে আপনাকে প্যারামিটার রেজিস্টার করার সময়ও কিছু সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তগুলো আপনি যে কাস্টম ডাইমেনশন হবে নাকি কাস্টম মেট্রিক হবে, এই বিষয়গুলো আপনাকে একটু খেয়াল করতে হবে। সো যে সাধারণ যে আমরা যে বিষয়গুলো করে থাকি, যে বিষয়গুলো সবসময় দেখে থাকি সেটা হচ্ছে যে প্যারামিটারের যে ভ্যালুগুলো, অর্থাৎ প্যারামিটার যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলতেছি, প্যারামিটার মানে ইভেন্ট সম্পর্কে এক্সট্রা পিচ অফ ইনফরমেশন, সেই প্যারামিটারও নরমালি সবসময় টেক্সট বেসড হয়ে থাকে, অর্থাৎ আপনি সবসময় কাস্টম ডাইমেনশনে সেই প্যারামিটারগুলা আপনি রেজিস্টার করবেন। আর যদি সংখ্যায় হয় সেগুলো আপনি কাস্টম মেট্রিকে করবেন। এখন আপনি হয়তো বিষয়ের মানে ভাবতে পারেন যে ভাইয়া এগুলো কি বলতেছে, চলেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। সো আমি এখানে আমার ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আপনি অ্যাডমিন প্যানেলে যাবেন। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। ডেটা ডিসপ্লের ভিতরে দেখেন এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন কাস্টম ডেফিনেশন। কাস্টম ডেফিনেশনে ক্লিক করলে আপনি এখানে দেখেন এখানে কাস্টম ডাইমেনশন আছে, কাস্টম মেট্রিক্স আছে, ক্যালকুলেটেড মেট্রিক্স আছে। হ্যাঁ? সো আপনি এইখানে আসবেন। এখানে আসার পরে আপনাকে এই বাদবাকি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে ফিক্স করতে হবে। মানে এই বিষয়গুলো তৈরি করতে হবে। হ্যাঁ? যে কিভাবে আমরা কাস্টমাইজ করব এবং কিভাবে আমরা এগুলো দেখব। সো চলেন আমরা এক, এক করে সেগুলো দেখি। ঠিক আছে? সো আমরা এখানে কাস্টম ডাইমেনশন এটা আমরা ক্রিয়েট করব। বাট ক্রিয়েট করার আগে আমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানি। যেমন কোন প্যারামিটারগুলো আগে থেকেই আপনার ওয়েবসাইটে আছে, আর সব প্যারামিটারস তো আর আপনাকে রেজিস্টার করতে হবে না। সো কিছু প্যারামিটারস GA4 এ আগে থেকেই আপনি এভেইলেবল পাবেন অথবা দেখতে পাবেন। যেমন ধরেন যে আমরা সেই বিষয়গুলো একটু দেখি। আমরা স্ক্রল ডাউন আমরা এসে যাই। আমরা আবার হোমে যাই। হোমে যাওয়ার পরে আমরা সেখান থেকে রিপোর্টে যাই। রিপোর্টে যাওয়ার পরে আমরা এখান থেকে এনগেজমেন্টে যাব। এনগেজমেন্ট থেকে ইভেন্টস এ যাব। ইভেন্টস এ গেলে আপনি এই যে প্যারামিটারগুলো আগে থেকে GA4 এ রেজিস্টার করা আছে আপনি সেইগুলা দেখতে পারবেন। যে দেখেন আপনি এখন এইখানে দেখতে পারবেন যে অটোমেটিকভাবে কোন ইভেন্টগুলো GA4 আগে থেকেই আপনার জন্য এভেইলেবল করে রেখেছে। যেমন পেজ ভিউজ, ইউজার এনগেজমেন্ট, সেশন স্টার্ট, ফার্স্ট ভিজিট, স্ক্রল, ক্লিক, ফ্রম সাবমিট, এই ইভেন্টগুলো আপনি GA4 এ আগে থেকেই পাবেন এবং GA4 আপনার জন্য এই প্যারামিটারগুলো আগে থেকেই আর এই ইভেন্টগুলো আগে থেকে আপনাকে ডেটা হিসেবে দেখাচ্ছে, শো করতেছে। ঠিক আছে? সো কিন্তু আপনি সব জায়গায় আবার এই বিষয়গুলো পাবেন না। মানে এটা কিন্তু রিপোর্টের দেখেন এনগেজমেন্টের আন্ডারে আপনি দেখতে পাচ্ছেন। বাট রেগুলার রিপোর্টস এর কিছু সেকেন্ডারি ডাইমেনশন হিসেবে আপনি দেখেন এখানে কোনো লিংক ইউআরএল আপনি খুঁজে পাচ্ছেন না বা পাবেনও না, এবং এই বিষয়টা কেন আমি আসলে জানি না। এই বিষয়টা আসলে ফ্রাস্ট্রেটিং। কারণ লিংক ইউআরএলটা কোন ইউআরএলটা আসলে আ হইছে আপনার আল্টিমেটলি ট্রিগার করছে এটা জানা প্রয়োজন। সো এই যেটা আমি আরেকবার যদি একটু সংক্ষেপে বলি যে কোন প্যারামিটারস কোথায় এভেইলেবল, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু কনফিউশনে থাকেন তাহলে সেটা চেক করার সবথেকে সহজ উপায় হলো আমি আপনাদেরকে যে রিসোর্সটা দিয়েছি সেটা হচ্ছে যে এই যে GA4 স্পাইস চিট শিট এর কথা আমি অনেক ভিডিওতেই বলেছিলাম। সো এখানে আসবেন। এখান থেকে আপনি ডাইমেনশন অ্যান্ড মেট্রিক্সে সেকশনে গিয়ে সিম্পলি ডাইমেনশন অ্যান্ড মেট্রিক্সে গিয়ে এখানে প্যারামিটারস নাম দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ? প্যারামিটারস যখনই প্যারামিটারস নাম দিয়ে করবেন দেখেন এখানে ইভেন্ট ভ্যালু আসছে, এটা মেট্রিকে আসছে, লোকাল আইটেম প্রাইস এটা আসছে ডাইমেনশনে। হ্যাঁ? এইটা দেখে আপনি বুঝতে পারবেন যে কোনগুলো অ্যাভেলেবেল। আর এখানে যদি আপনি আরেকটা বিষয় যদি খেয়াল করেন, যেমন ধরেন যে আমি এখানে আসি। এখানে আসার পরে আমি শুধু ডাইমেনশন গুলো দেখতে চাচ্ছি। তো দেখেন এই সবই হচ্ছে আপনার জন্য ডাইমেনশন। হ্যাঁ? এবারে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসেন। নিচে আসলে আপনি এখানে অনেক ইনফরমেশন আছে। আপনি এখান থেকে আপনার যেটা রিকোয়ার্ড সেটা আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন।
তো চলেন আবার আমরা আমাদের ব্যাকে যাই। আমরা আমাদের ইভেন্টে চলে যাই। এখন এখান থেকে আমরা একটা কাস্টম ডাইমেনশন তৈরি করব। সো আপনি কি করবেন? আপনি জাস্ট অ্যাডমিন এ ক্লিক করেন। দেন স্ক্রল ডাউন করে নিচে আসেন। দেন এখান থেকে আপনি কাস্টম ডেফিনিশন এ যান এবং কাস্টম ডেফিনিশন এ যাওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েট কাস্টম ডাইমেনশন এটাই আমরা ক্লিক করব। হ্যাঁ? সো চলুন আমরা স্টেপ বাই স্টেপই দেখি। সো আমরা এখানে সবার প্রথমে ক্রিয়েট কাস্টম ডাইমেনশনে ক্লিক করব। এখানে যাওয়ার পরে আপনাকে কিছু জিনিস এখানে অ্যাড করতে হবে। যেমন আপনি এখানে ডাইমেনশন নেমটা আপনি কি টাইপের ডাইমেনশন এখানে ট্র্যাক করতে চাচ্ছেন, এটাকে চেষ্টা করবেন আপনি লিঙ্ক ইউআরএল, মানে আমি আজকাল লিঙ্ক ইউআরএল দেখাচ্ছি যে আমি ধরেন যে লিঙ্ক আমি ক্লিকটা হচ্ছে আপনি কি করতে চাচ্ছি যে সিটিএ যে বাটন আছে সেই সিটিএ বাটনটাকে আমি ট্র্যাক করতে চাচ্ছি যে কত মানুষ আমার সিটিএ বাটনে ক্লিক করতেছে। হ্যাঁ? সো এই ক্ষেত্রে আমি ওই বিষয়টা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য আমি কি করতেছি যে লিঙ্ক ইউআরএল, মানে ওই সিটিএ বাটনের সাথে তো কোনো একটা লিঙ্ক আছে, অর্থাৎ সিটিএ বাটনে ক্লিক করলে তো ওটাকে রিডাইরেক্ট করে কোনো একটা লিঙ্কে নিয়ে যাচ্ছে, তাই না? সো ওইখান থেকে আমি লিঙ্ক ইউআরএল দিয়ে ক্লিক করতেছি। সো আপনার এখানে ডাইমেনশন নেম দিবেন লিঙ্ক ইউআরএল, আমি লিঙ্ক ইউআরএল এ দিয়ে দিই লিঙ্ক ইউআরএল। ঠিক আছে? এরপরে কিছু ডেসক্রিপশন আছে। আপনি ইভেন্ট প্যারামিটার্স হিসেবে এখানে লিঙ্ক ইউআরএল দিবেন। লিঙ্ক ইউআরএল হিয়ার ইট ইজ। সো লিঙ্ক ইউআরএল দিবেন। লিঙ্ক দেওয়ার পরে এই যে স্কোপের বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার থাকতে হবে। যেমন ধরুন আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে স্কোপ সম্পর্কে আপনাকে একটু পিচেস অফ ইনফরমেশন দেওয়া আছে যে দ্য স্কোপ স্পেসিফাইজ দ্য ডেটা টু হুইচ এ কাস্টম ডাইমেনশন অর মেট্রিক উইল বি অ্যাপ্লাইড। হ্যাঁ? A custom dimension or metric can have only one scope. Once you save a custom dimension or metric, you cannot change its scope. আচ্ছা, আমি যদি সংক্ষেপে এখন আপনাকে স্কোপ সম্পর্কে বলি, স্কোপ মানে হচ্ছে যে এই পার্টিকুলার যে লিঙ্ক ইউআরএলটা দেখেন, স্কোপের আপনার অপশন কি আছে? ইভেন্ট আছে, ইউজার আছে, আইটেম আছে। আমি ইভেন্ট দেওয়ার মানে হচ্ছে যে এটা যেহেতু একটা ইভেন্ট, অর্থাৎ এটা যেহেতু একটা অ্যাকশন, এটা আমাকে কোনো একটা ইনফরমেশন দিবে, কোনো একটা ডেটা কালেক্ট করবে আমার জন্য। সো আমি এটা ইভেন্ট দিব। আপনি ইউজার তখনই দিবেন যখন আপনি ইউজার সম্পর্কে ডেটা চাচ্ছেন, অর্থাৎ এই ইউজারটা আসলে মেল না ফিমেল, অথবা এই ইউজারটা কোথা থেকে এসেছে, ইউজারটা কোনো পার্টিকুলার ইউজার সম্পর্কে আপনি যখন ডেটা চাবেন তখন হচ্ছে আপনি ইউজার সম্পর্কে দেবেন। আর আইটেম যদি আপনি একটা ই-কমার্স বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আইটেম রিলেটেড যে ডেটাগুলো ট্র্যাক করতে চান সেগুলো হচ্ছে আপনি এখানে আইটেম হিসেবে দিবেন। তো আমি এখানে যেহেতু ইভেন্ট দিব সেহেতু আমি স্কোপ হিসেবে ইভেন্টই রাখবো এবং তারপরে আপনি এটাকে সেভ করে দেবেন। তাহলে আমি যদি স্কোপ সম্পর্কে আরেকটু বলি যে স্কোপ কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, তাই আমি এটা সম্পর্কে আরেকটু রিকল বলি যেহেতু এটা আপনার কাছে কনফিউজিং লাগতে পারে। যে স্কোপ মানে হলো এই যে পার্টিকুলার ডাইমেনশনটা, এই ডাইমেনশনটা জিএফ এ কতটা ব্রডলি অ্যাভেলেবেল হবে, অর্থাৎ কতটা ব্রডলি অ্যাপ্লাই করা হবে। আমি বলেছি যে এই পার্টিকুলার ডাইমেনশনটা সব ইভেন্টের ক্ষেত্রে আমার অ্যাপ্লাই হবে, যে আমার যে কোনো ভিজিটর, যে কোনো ইউজার যে কোনো কাজ করলেই যদি সেটা আমার এই লিঙ্ক ইউআরএল অর্থাৎ সিটিএ বাটনে ক্লিক করলে এটা আমি চাই এটা অ্যাপ্লাই হোক। আমি কোনো পার্টিকুলার ইউজারদের জন্য আমি এটা এপ্লাই করতে চাচ্ছি না। যেমন ধরেন যে 20 বছর থেকে 30 বছর এর মধ্যে যে ইউজারগুলো শুধুমাত্র সিটিএ বাটন ক্লিক করবে, আমি তাদের ইনফরমেশনটা চাচ্ছি। আমি এরকম কিছু না, আমি এভরিথিং, আমি সবাইকে ট্র্যাক করতে চাচ্ছি। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছি। আর ডেসক্রিপশনে ওইখানে যে ডেসক্রিপশনটা ছিল সেখানে আপনি চাইলেই লিখতে পারেন। লিখলে ভালো, পরে হয়তো আপনি এটা কাজে আসবে। হ্যাঁ? এই দেখেন এই যে লিঙ্ক ইউআরএল যেটা আমি মাত্র করছি 23 ফেব্রুয়ারি 2026। সো এই লিঙ্ক ইউআরএল যে এই ডেটাগুলো পেতে আপনার প্রায় 24 to 48 আওয়ার সময় লাগতে পারে। সো বেশিরভাগ ক্ষেত্রেই আপনি এই যে 3টা অপশন ইভেন্ট, ইউজার আর আইটেম, এই 3টা অপশনের মধ্যে আপনি ইভেন্টকেই সিলেক্ট করবেন, কারণ আপনি চান যে ব্রডলি অ্যাপ্লাই হোক যে কাস্টম ডাইমেনশনটা আপনি ক্রিয়েট করেছেন। এটাই হচ্ছে আপনার জন্য একটা সেফ চয়েস। আর ইউজার শুধু তখনই দেবেন যখন আপনার পুরো প্যারামিটারটা কোনো না কোনো ইউজারের সাথে রিলেটেড, যেটা আমি বললাম। যেমন ধরেন যে আমি যদি আরো সংক্ষেপে বলি যে মেম্বারশিপ লেভেল, আপনার ক্লাবে মেম্বারশিপ, মেম্বারের নেম, ঠিক আছে? সেটার সাথে জড়িত, বা লগইন টাইপ, আপনার ইউজারটা কিভাবে লগইন করবে। আর আইটেম তো বললামই যে শুধুমাত্র ই-কমার্সের জন্য। চলেন আমরা সামনে মুভ করি। সবকিছু দেখা গেলে আমরা সেভ করে ফেলছি। সো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে যে এই যে পুরো বিষয়টা আমরা করলাম, এটার সাথে এটা ইম্পর্টেন্টটা কেমন? এটার ইম্পর্টেন্ট কিন্তু অনেক বেশি, এবং তার সাথে রিলেটেড করে একটা ইম্পর্টেন্ট কথা যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে সেভ করার পরে এই ডাইমেনশন সাথে আর কাজ করবে না। আপনাকে 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। তাহলে আপনি এটা দেখতে পারবেন। তথ্য আসা শুরু করবে। সো এটা নিয়ে আপনার প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আর আমার সাজেশন হলো
যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা আপনি করে ফেলেন। মানে রিপোর্ট যখন দেখবেন, আপনি তো কোনো একটা রিপোর্ট দেখবেন অথবা আপনার ক্লায়েন্টকে মাসের শেষে আপনি একটা রিপোর্ট দিবেন। সো ওই রিপোর্ট দেওয়ার আগে যাতে আপনি এই কাজটা করে ফেলেন, তাহলে আর রিপোর্ট যেদিন দিবেন সেদিন দেখবেন যে ডেটাগুলো আপনি পেয়ে গেছেন। আর সেভ করার পরে এই যে কাস্টম ডাইমেনশন দেখতেছেন, এখানে অনেক সময় নাও দেখতে পারেন আপনি। পেজ রিফ্রেশ করলে, যখন আপনি রিফ্রেশ করবেন তখন দেখা যাবে। আমারটা অলরেডি আছে, দেখেন সব জায়গায় মনস্টার ইনসাইট কাস্টম ডাইমেনশন, কাস্টম ডাইমেনশন, কাস্টম ডাইমেনশন, বাট আমারটা দেখছেন এখানে নাই, কারণ এটা এখনো আপডেট হয় নাই। সো এই হচ্ছে আমরা কাস্টম ডাইমেনশন নিয়ে কথা বললাম। এরপরে আমরা কাস্টম মেট্রিক্স, যদি আপনি মনে করেন যে কাস্টম মেট্রিক্স আপনি ট্র্যাক করবেন, সেম এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আছে কাস্টম মেট্রিক্সে। সো কাস্টম মেট্রিক্স কিভাবে করতে হয় চলেন আগে সেটা দেখি। কাস্টম ডেফিনেশনের পাশের ট্যাবেই আপনি কাস্টম মেট্রিক্স দেখতে পাচ্ছেন। সেখানে আপনি ক্লিক করলে তারা আপনাকে এখানে নিয়ে আসবে এই ইন্টারফেসে। তারপর আপনি ক্রিয়েট কাস্টম মেট্রিক্সে ক্লিক করবেন। এখানেও সেম ভাবে আপনাকে প্যারামিটার সিলেক্ট করতে হবে এবং একটা নাম দিতে হবে। তবে এখানে আপনার এক্সট্রা একটা অপশন আছে, সেটা হচ্ছে ইউনিট অফ মেজারমেন্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি এটাকে স্ট্যান্ডার্ড সিলেক্ট করলেই চলবে। হ্যাঁ, মানে সংখ্যাটার কোনো স্পেসিফিক ইউনিট নাই। বাট আপনি যদি ভিডিও প্রোগ্রেস ট্র্যাক করেন, হ্যাঁ, মানে আপনার ওয়েবসাইটে যদি আপনি ভিডিও আপলোড দেন এবং সে ভিডিও মানুষ দেখতেছে কিনা আপনি যদি এটা ট্র্যাক করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছু চেঞ্জেস করতে হবে। সেটা আপনি কি চেঞ্জ করবেন সেটাই আমরা দেখব। সো আপনার যদি ভিডিও প্রোগ্রেস ট্র্যাক করতে চান, সেক্ষেত্রে আপনার ডিউরেশন হিসেবে আপনাকে সেকেন্ডসে আনতে হবে। ডিউরেশন হিসেবে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে যান, সেকেন্ডে আনতে হবে। তখন এবং ইউনিট অফ মেজারমেন্টে সেটা সেকেন্ড হিসেবে সিলেক্ট করতে হবে। আপনি এই বিষয়টা খুব ইজিলি দেখতে পারবেন। আমাদের যে GA4 স্প্রেডশিট শিটটা আছে, এখানে আপনার ভিডিও প্রোগ্রেস ইভেন্ট দেখলে আপনি ডিউরেশন প্যারামিটারগুলো আপনি ইজিলি ট্র্যাক করতে পারবেন। তাহলে চলুন এখন আমরা আমাদের ভিডিও প্রোগ্রেস ইভেন্টে যাই। তারপরে দেখি এখান থেকে আমাদের ভিডিও প্রোগ্রেসের কি কি প্যারামিটারস আমার আছে। সো এখান থেকে আমি আসলাম। এরপর আপনি এখানে ভিডিও লিখে সার্চ করুন। ভিডিও লিখে সার্চ করলে হেয়ার ইট ইজ ভিডিও প্রোগ্রেস। এই অটোমেটিক্যালি ইভেন্টে দেখেন এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি প্যারামিটার দেখতে পারবেন। দেখেন ভিডিও ডিউরেশন ইন সেকেন্ড, ভিডিও ডিউরেশন অর্থাৎ ভিডিও প্রোগ্রেসের কি কি প্যারামিটার আছে, কি কি প্যারামিটারগুলো এই পার্টিকুলার ইভেন্টের জন্য এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। ভিডিও কারেন্ট টাইম, ভিডিও ডিউরেশন, ভিডিও পার্সেন্ট। তো এখানে ভিডিও ডিউরেশনটা ইন সেকেন্ডে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কিছুটা ভুল করে ফেললেন, তখন কি করবেন? ধরেন যে আপনি কোনো প্যারামিটারকে ডাইমেনশন বানালেন, সেটা আসলে মেট্রিকে হওয়া উচিত ছিল, বা ভাইস ভার্সা। কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনি জাস্ট সিম্পলি এখানে আসবেন। এখানে আসার পরে কাস্টম ডাইমেনশনে যাবেন। সেখানে গিয়ে ডাইমেনশন বা মেট্রিকের পাশে ৩টা এই যে ডট দেখতে পারতেছেন, এই ৩টা ডটে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পর ওই পার্টিকুলার ওই যে ইভেন্ট আপনি ক্রিয়েট করেছেন, ডাইমেনশন আপনি ক্রিয়েট করেছেন, সেটাকে আপনি আর্কাইভ করে দিবেন। আর্কাইভ করলে সেই প্যারামিটার আবার আপনার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে এবং আপনি পুনরায় সেটা আবার ওইখানে দিলে আপনি সঠিকভাবে সেটাকে সেট করতে পারবেন। ঠিক আছে? মানে রেজিস্টার করতে পারবেন। আচ্ছা, কাস্টম মেট্রিক্স বিষয়টা কভার হয়ে গেলে আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পারবেন, সেটা হচ্ছে যে ক্যালকুলেটেড মেট্রিক্স। এখন ক্যালকুলেটেড মেট্রিক্স মানে কি? ক্যালকুলেটেড মেট্রিক্সে আপনি ২ টো বা ৩ টে বা তারও বেশি মেট্রিক্সে কম্বাইন করে একটা নতুন মেট্রিক তৈরি করতে পারবেন। সো আপনি যখন এখানে যাবেন, যাওয়ার পর এখানে ক্রিয়েট ক্যালকুলেটেড মেট্রিক এ ক্লিক করলে আপনার সামনে একটা ফর্মুলা বক্স আসবে, দেখছেন? এই ফর্মুলা বক্সে সেখানে অ্যাভেলেবেল যে মেট্রিক্স আপনি লিস্টগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো নিজের কাস্টম মেট্রিক্সের লিস্টও আপনি দেখতে পারবেন এবং আপনার বিজনেসের জন্য কোন ধরনের ক্যালকুলেশনস মিনিংফুল হতে পারে সেটা নিয়ে আপনাকে থিংকিং করতে হবে। আপনাকে এই বিষয়টা ভালোভাবে দেখতে হবে। আমি রিকমেন্ড করব এই লিস্টটা আপনি ভালোভাবে দেখেন, ভালোভাবে পড়েন। দেন হচ্ছে আপনার বিজনেসের সাথে যেগুলো রিলেটেড, সেই হিসাবে আপনি এখানে সেটা কাস্টমাইজ করবেন। সো এই ছিল আজকের ক্লাসে। আজকের ক্লাসটা অনেক বেশি কমপ্লিকেটেড ছিল, বাট আপনি যখন ২ থেকে ৩ বার দেখবেন তখন ওই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা ইভেন্ট প্যারামিটারস রিপোর্টে দেখতে হলে আমরা সেগুলোকে কাস্টম ডাইমেনশন বা কাস্টম মেট্রিক হিসেবে যে রেজিস্টার করতে হয়, বিষয়টা শিখলাম। টেক্সট বেসড প্যারামিটার হলে সেটাকে কাস্টম ডাইমেনশনে রাখবো, আর নাম্বার বেসড হলে সেটাকে কাস্টম মেট্রিকে রাখবো। স্কোপ সাধারণত ইভেন্টে রাখবেন, আর রেজিস্টার করার মনে রাখবেন, রেজিস্টার করার ২৪ থেকে ৪৮ ঘন্টা
পরে আপনি ডেটাগুলো পাবেন। অর্থাৎ আপনাকে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি আপনার কোনো কিছুতে ভুল হয় সেক্ষেত্রে কোনো চিন্তা নেই। আপনি জাস্ট ওটাকে আর্কাইভ করে আপনি আবার নতুনভাবে ওটাকে ক্রিয়েট করতে পারবেন। আর ক্যালকুলেটেড মেট্রিক্স দিয়ে নিজের মতো করে আপনি মেট্রিক্স তৈরি করে নিতে পারবেন। সো পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে GA4 এ কনভার্সন সেটআপ করতে হয় আর কোন ইভেন্টস গুলো আপনার বিজনেসের জন্য সবথেকে বেশি ভ্যালুয়েবল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।